ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। ভারতের একটা শাখা অফিস এখানে, যে কারণে এটা কার্যক্রম এই দেশে চলতে দেওয়া যাবে না, এটা মনে করেছে, যে কারণে তারা সেখানে কাজ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে আইজিপিকে নির্দেশ দিয়েছেন, বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেইলি স্টারের এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে সেভ দেওয়ার জন্য। এই শুয়োরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে, ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায়, যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায়, এগুলো করানো হচ্ছে। তো পুলিশকে বলবো, কোনো শুয়োর আমাদের কোনো পোলাপানের কাজ যদি মিনিমাম টাচ করার চেষ্টা করে, সরকারের ইন্ডিভিজুয়ালি দেখা হবে। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নর্মালাইজ করার জন্য কতগুলো শুয়োরের বাচ্চা ফেসবুকে আইসা বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার খুইলা বইছস বাংলাদেশে। তোরা ছায়ানট বালছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছস। তোরা ওগুলা চোখে দেখোস না? এই জ্বলন্ত আগুনের শপথ খেয়ে বলতেছি, এই জ্বলন্ত আগুনের শপথ খেয়ে বলতেছি, আমার ভাই উসমান হাদিকে তারা বাঁচতে দেয়নি, আমার ভাই উসমান হাদিকে তারা দুনিয়ার আলো বাতাস নিতে দেয়নি, আমার ভাই উসমান হাদির খুনিদেরকে যারা বাংলাদেশ থেকে নিরাপদে ইন্ডিয়াতে পৌঁছাই দিছে, ওই সমস্ত গাপটি মেরে থাকা কলিকের পোলাদেরকে যারা সরকারে বসে বসে ইন্ডিয়ার দালালি করতেছে, আমার ভাই উসমান হাদির খুনিদেরকে যারা ইন্ডিয়া পৌঁছাই দিছে, ওই সমস্ত খনিকের পোলাদেরকে আমরা বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে ইনশাআল্লাহ। শোক বা মর্মাহত কোনো কিছুই না। প্রথম কথা হচ্ছে, এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর ইউনূস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে। শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, উসমান হাদি ভাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। দর্শক, উসমান হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নর্মালাইজ করার জন্য কতগুলো শুয়োরের বাচ্চা ফেসবুকে আইসা বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার খুইলা বইছস বাংলাদেশে। তোরা ছায়ানট বালছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছস। তোরা ওগুলা চোখে দেখোস না? এগুলোর মব বলস। শেখ হাসিনা যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাইছিল, তার যে হেলমেট বাহিনী মানুষকে মারছিল, ওগুলা মব ছিল না? আমাদের যে শাপলা চত্বরে কোরআনের পাখিগুলারে মারছিল, ওগুলা মব ছিল না? আমাদের দেশে যখন সাধারণ জনগণকে রাস্তার মধ্যে পুলিশ সহ কুত্তার মতো পিটায় মারছে, ওগুলো মব ছিল না? জুলাই আন্দোলনে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে গেছে, মানুষ রাস্তায় নাইমা আসছে এবং ওই আন্দোলনে পুলিশকে মাইরা গাছের আগে ঝুলাই তুইছে মানুষ, কতটা বিক্ষুব্ধ জনগণ ছিল। হাদির এই ঘটনাটাকে আপনারা নর্মালাইজ করার চেষ্টা করতেছেন কেন? আজকে হাদি মারছে, কালকে হাসনাতকে মারবে, আরেকদিন আরেকজনকে মারবে। আপনারা কি নতুন রাজনীতির বন্দোবস্ত চান না বাংলাদেশে? বা এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাক, এটা চান না? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষ কথা বলুক, এটা আপনারা চান না? আপনারা কি চান? ক্ষমতার অদল বদল কইরা আপনারা সেই হালুয়া রুটি খাইবেন, আর হাজার হাজার মানুষ কয় বছর পর পর বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবে, আর আপনারা সেই বিপ্লবের বাটার খাবেন। এই বাংলাদেশের রাজনীতি। আজকে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেছে, এদের প্রত্যেককে চিনি সোশ্যাল মিডিয়াতে। এক একটা শুয়োরের বাচ্চা মুখ দিয়া বলবে বাংলাদেশে ইসলাম চাই, বাংলাদেশে জাতীয়তাবাদ চাই। এই শুয়োরের বাচ্চাগুলাই রাতের অন্ধকারে গিয়া ওই ইসকনের মধ্যে গিয়া বৈশা বৈশা চা রুটি খায়, ইসকনকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে। আজকে যারা বাংলাদেশে হাদির পাশে দাঁড়াইবো না, এই এক একটা হচ্ছে ভারতীয় দালাল। এই রাক্ষসদেরকে বাংলাদেশের মানুষের প্রতিহত করার সময় আসছে এখন। এগুলারে যারা মব বলবে, এগুলারে মাইরা এদেরকে জেলখানায় ঢুকাইতে হবে। এরা হচ্ছে আসল ক্রিমিনাল। বাংলাদেশে একটা নেতাকে গুলি করে মাইরা ফেললো, এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে, একটা আসামি ধরতে পারে না। আসামির ভাই বোন 14 গোষ্ঠী দইরা এখানে আপনার ওই যে মাসুদ রানার গল্প বানাইতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই যে বিভিন্ন লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এগুলাকে কি ভিত্তি করে বাংলাদেশের মানুষকে আপনার ইনফরমেশন নিতে হয় কেন? আমাদের এত এত আইন শৃঙ্খলা বাহিনী, এত এত গোয়েন্দা সংস্থা, এরা একটা আসামি ধরতে পারে না এখন পর্যন্ত। মব বলতে আসছে। এই প্রথম আলো জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে নাই? করছে তো। তোরা আবার তার পক্ষে দাঁড়াস কিভাবে? জানোয়ারের বাচ্চারা। হাদির মৃত্যুটাকে নর্মালাইজ করা যাবে না, বিপ্লবের বাকি অংশ শেষ করতে হবে। ভারতীয় আগ্রাসন, এই ফেসিস্ট কালচারাল ফেসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। একই সাথে ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদ মাধ্যমের যে সমস্ত ফেসিস্ট আছে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনি রাজনীতি করার জন্য শুধু রাজনীতি না, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মাটি, এই দেশের
গণতন্ত্র, এদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এখন কথা বলে। এদের পক্ষে থাকতে হবে আমাদেরকে। আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতির পক্ষে থাকবো না। এটাই আমাদের ইমানি পরীক্ষা। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুই অফিসে বিপ্লবীরা গিয়েছিল এবং তারা মনে করেছে যে এটা ভারতের একটা শাখা অফিস এখানে, যে কারণে এটার কার্যক্রম এই দেশে চলতে দেওয়া যাবে না, এটা মনে করেছে, যে কারণে তারা সেখানে কাজ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই শুয়োরের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। শুয়োরের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেইলি স্টারের এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে সেভ দেওয়ার জন্য। এই শুয়োরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে, ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায়, যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায়, এগুলো করানো হচ্ছে। তো পুলিশকে বলবো, কোনো শুয়োরের বাচ্চা, কোনো পুলিশের কোনো শুয়োরের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোনো পোলাপানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি, সরকারের ইন্ডিভিজুয়ালি দেখা হবে। কোনো শুয়োরের বাচ্চারা কোনো জায়গায় কোনো জনের ডিসি, এডিসি, এসপি, এই পুলিশের ওসি, কোনো শুয়োরের বাচ্চারা শান্তিতে থাকতে দেবো না। তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে, যখন যেখানে যেটা পাওয়া যাবে, যেটা বের করা যাবে সেটা করা হবে। সো খুব সাবধানে, এদের গায়ে, এরা এই দেশের বিপ্লবী, এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরে ডিসি হয়েছিস, তোরা ছিলি খাগড়াছড়ি, বান্দরবান, সিরাজগঞ্জ, সিআইডি, এসবিতে নিয়ে বসায় রাখা হয়েছিল, এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস। অতএব খুব সাবধানে করতে হবে। এই দেশের মানুষের যে ভুল হয়েছে 5 তারিখের পরে, ভাই আপনি আমাকে বলেন, প্রথম আলোর একজন সাংবাদিক, কালবেলার একজন সাংবাদিক, 71 টেলিভিশনের, সময় টেলিভিশনের একজন সাংবাদিক, একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো। সেই গুম করার এখানে প্রথম আলোর টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো, মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো, মোদির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার, ডেইলি স্টারের লোকজন উপস্থিত থাকতো, সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো। আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিকতা করবে? গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে, জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা, ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগেন, আমার কোনো সমস্যা নাই। আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি? কোনো সমস্যা থাকলে আপনি ভাই উদ্ধার করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলেরে মেরে ফেললো এই ভারত, আপনি আমার পাকিস্তানের উপরে পাড়া দিয়ে এই করেন, এগুলো ভারত করায়। সেই নতুন করে এক বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে। আরে ভাই পাকিস্তানের বিরোধিতা, পাকিস্তানকে আমার ভালো লাগে, পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না, পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে। আপনি ভারত আমার প্রতিদিন, গতকালকে মানুষ মেরেছে ভারত, সীমান্তে মারে নাই, গতকালকে মেরেছে। এই গত 15 বছরে কত মানুষকে গুম করেছে ভাই, প্রকাশ্যে। শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে, শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগিবাজি করেছে, কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই, কোনো সমস্যা নাই, তাকে তো নিয়ে গিয়েছে ভারত। সুখরঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই দেশ তো এটা, একটা নদীর পানির হিস্সার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আবরারকে হত্যা করা হয়েছে। সেই বাংলাদেশ, আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টও নাই আপনাদের। ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন, আমারে ভারতীয় বলেন, যা মনে চায় যে এটা বলে গালি দেন। আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন, অ্যাজ ওয়েল আপনি এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন, আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক। আমি পৃথিবীর, আমি আমেরিকায় আছি, তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই, এটা আমি কখনোই চাবো না। সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন। আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর। যে যত সুন্দর করে, চান্দা আব্বাস এখন নাকি মুক্তিযোদ্ধা, চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়ে ভালো ছিল, আওয়ামী লীগ নাই কোনো সমস্যা ছিল না। তো হ্যাঁ ভাই, হ্যাঁ জি জি ওকে ওকে। প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে সেনাবাহিনীরা ডিজিপির খানকির ছেলেদের এনে বসাইছে। খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে জুলাইতে পারে না, বাংলাদেশে ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন। পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসার লাগাইছে না, লাগাই দিয়ে গেছে না। আসসালামু আলাইকুম। লাইভটা শেষ করে বলতে, হ্যাঁ। ঈদ মোবারক জানাইতে ফোন করছিল বিশ্বাস একজন, যাই হোক। তো এখন এই 15 বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার ইয়েকে দিয়ে বসায়, একসাথে বসায়, তারা এই সিটিটিসিতে বসা মিটিং করে, মিছিল করে। তারা এই দেশে সাংবাদিকতা করবে? এটা সাংবাদিকতা, এটার নাম সাংবাদিকতা। তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের, এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে, আমাদের সমঝোতা হয়ে গেছে, কি যেন একটা শিরোনাম করেছে। হ্যাঁ হয়েছে তো, পাকিস্তানের সাথে কি চান আপনি, হার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন? বিবিসির এই দালালরা, এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে, তোদের পত্রিকা টাকা আসে, তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলো তো আমরা জানি। বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারের তাহলে গরিব দেশ, আমরা এখানে যা বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায়। তো ওনারা করেছে, ওনারা আপনার
নিউজ করেছে গত 15 বছরে হাসিনারে নিয়ে, কোনো কিছু তারা পায় নাই, কিচ্ছু পায় নাই তারা। এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার পক্ষে। তারা হাদিরে নিয়ে একটা নিউজ, হাদি মাদ্রাসায় পড়তো, হাদি বিভিন্ন ধরনের হিজবুত তাহরিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায়, বিবিসি ইয়ে পায়। বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে। তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকরা করেছে গেল 15 বছর ধরে। তারা এখন সাংবাদিকতা করবে, আবার ওই একই রকম সাংবাদিকতা করবে। বসুন্ধরা গ্রুপের ওর নাম কি হায়দার আলী আওয়ামী লীগের লোকজনকে গুছিয়ে বেছে নিয়ে যায়, তারপরে তার টকশোতে বসায়। এই নিকোল আওয়ামী লীগের খাটযোদ্ধা ছিল, মন্ত্রীদের সাথে শুইতো, টাকা নিত, প্লট নিত, বিভিন্ন কিছু, 3-4টা প্লট আছে তার। তো এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজনের ডেকে নিয়ে এসে আওয়ামী বয়ানি করতে চায়। আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা, আওয়ামী লীগের টাকা বিলিয়ন ডলারের মালিক, তারা টাকা দিতে সমস্যা নেই। তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে করার পায়তারা করছে। এটা করতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায়, তাহলে আমাদের শত্রু পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান, আমাদের শত্রু ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যদি সেটা দাঁড়াইতে না পারেন, সেই 71-এর পাল্টাল নিয়ে গান টান গায়ে ভাই লাভ নাই। এই দেশে এই জামাত ইসলাম 1952 সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল, তারপরে ছিল না কেন? 69 পর্যন্ত জামাত ইসলাম, নিজাম ইসলাম সবাই ছিল। ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল, ড্যাক নাম শুনেছেন? ড্যাকে পর্যন্ত ওই 68 সালের তখন পর্যন্ত ছিল। হঠাৎ করে এসে তারা মোচড় দিল কেন? এটা বুঝতে হবে যে 71-এর 16 ডিসেম্বরে কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। ভাই স্বাধীনতা চান, আপনি বিজয় দিবস পালন করবেন, আমি করতে চাই। আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি, আপনি স্বাধীন। আরে ভাই 15 বছর 20 বছর বিদেশে বসে কামলা দেন, এটার নাম স্বাধীনতা। আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে, বড় লোকেরা সব এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, তারপরে ট্রিটমেন্টে যায়। আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, আপনার লাথি দিয়া ফেলায় রাখা হয় মেজের ভেতরে। 2 দিন পরে ডাক্তার আসলো না আসলে নাই, মারা যাবেন না বাঁচবেন, এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই। এটার নাম স্বাধীনতা। কে স্বাধীন আছেন আমার বলেন? সীমান্তে যান, আপনি কি কোনো আর্মস নিয়ে গিয়েছিলেন? আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেলো কেন? কিসের জন্য? এটা নাম স্বাধীনতা বলে? এটা স্বাধীন দেশ? কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোনো দেশ দেখাইতে পারবেন আপনি? মেরে ফেলছে। আমার দেশের খুনিরা বর্ডার পার হইলে সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে। এটার নাম আমার স্বাধীনতা। এই স্বাধীনতা ভোগ করছেন, বিজয় দিবস পালন ভোগ করতে চান, ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই, যে ভুলগুলো 5 তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না। এই দেশে ছায়ানোট আছে না, ছায়ানোটের কোনো কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না। উদিচি আছে না, কোনো উদিচির কোনো অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না। আজকে কাজ যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আপনার নিজের, এটা আপনার দায়িত্ব ভাই। একজন দেশপ্রেমিক হিসেবে ভারতীয় কোনো অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে, টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম, প্রায় 5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না, এটা সব বড় লেভেলের আমার দেশের লোক আছে। আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন। আমার দেশে বহুত মেধাবী পোলাপান বাইরে চলে যায়, তারা বেতন নেয় ওখানে 50 লাখ 60 লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা। সেই লোকগুলোর আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান, সমস্যা কোথায়? বাংলাদেশের ছেলেরা তো মেধাবী, তাদের সে কাজের সুযোগ দেন, তারা দেশের বাইরে যাবে না, দেশে থাকবে, কাজ করবে। প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে। যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। মুজিবের মূর্তি যেই জায়গায় এখন পর্যন্ত আছে, মুজিবের নামে যেই প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে, আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমোলিশ করতে হবে। কোনো কথা নেই, এর মাঝখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই। আওয়ামী লীগ যাহা তাহাই ভারত, ভারত যাহা তাহাই আওয়ামী লীগ। এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না। এবং এদের এই কালচারাল যে ফ্যাসিজম তারা যাদেরকে দিয়ে করে, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে, কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে, কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত। তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে। সন্তোষ শর্মা কেন হারুন ইজারকে জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো, এটা জবাব দিতে হবে। তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে, বিচার হবে, বিচারের সাজা খাটবে, খাটার পরে এসে কথা বলতে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি না পারবেন এই দেশে। সো আপনাদের কাছে ভাই অনুরোধ, যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে, যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা করে তারপরে পোস্ট করে, বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায়, তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে কোনো অনুরোধ নাই ভাই। এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে, মোটামুটি ভালো আছে, এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা। ভাই এই দেশের কাছে কোনো সুবিধা নেওয়ার জন্য কিছু বলি না, আপনাদের কাছেও যাবো না। কোনো দল ক্ষমতায় আসবে তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন, একটা প্লট দেন, কিছু একটা দেন, যাবো না ভাই, কোনো কিছুর জন্য যাবো না আপনার কাছে। খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে। আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না। আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয়? এই শুরু হয়েছিল সেই 1971 সালের 14 ডিসেম্বর থেকে দেশের বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান, সেই দিন থেকে শুরু হয়েছে। হাদি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ। শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো জাতির যে প্রতিক্রিয়া, এটা শরীফ ওসমান হাদিকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। তাহলে শরীফ ওসমান হাদির উচ্চতা দুইটা দিক, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে, সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায়,
এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান হাদির আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। তিনি শাহাদাত চেয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন, গোছল লাগবে না। বিনা গোছলে শহীদের কবর, হাসর এগুলো নেই। শাহাদাত একটা ব্রিজের মতো, একটা চিমটি কাটার মতো একটু কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গেছেন। শরীফ ওসমান হাদি এটাই চেয়েছেন যে আমি এত মাঝখানের পথ এটা চাই না, আমি চাই সরাসরি আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাওয়া। জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি, আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা তো পাচ্ছেন। তো দর্শক, শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ভাগ্যে জুটে, সাবেক মন্ত্রীর ভাগ্যও জুটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক। এবং সরকার প্রধানের আলাদা ভাষণ দিয়ে জাতিকে শান্ত থাকার কথা বলা এবং দিক নির্দেশনা দেয়া, এটাও ঘটে না। তো প্রমাণিত হলো যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব। শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্বের বিকল্প। শরীফ ওসমান হাদি বাংলাদেশ। অতএব ওসমান হাদিদের বিরুদ্ধে যারা ওসমান হাদিদের ঘেটুপুত্র বলতো, যে ওসমান হাদিদেরকে যারা হত্যাযোগ্য করেছে, যারা ওসমান হাদির জন্য একটা প্রতিবাদ জানাতে প্রতিবাদ সমাবেশে যেতে পারেনি, সে বিএনপি কতটা দুর্ভাগা দল। আমি একটা কথা বলেছি, আবারও বলছি, শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারেক রহমান দেশে এসে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কার্যত খেয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির শাহাদাত। বাংলাদেশে ক্ষমতায় আসবে শরীফ ওসমান হাদির অনুসারীরা। ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের মূলোৎপাটন হবে। চারদিকে যে আলামত দেখেন, বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওসমান হাদির শাহাদাতের পর যেভাবে শোক জানিয়েছে, যেভাবে ইন্না লিল্লাহ বলেছে, যেভাবে দোয়া করেছে, বাংলাদেশের কোন ব্যক্তি মারা যাওয়ার পর এতটা হাইপ তৈরি হয়েছে দেখাতে পারবে না। আল্লামা দেওয়ার হোসেন সাইদি বা জামাত নেতাদের হত্যা করার পর এরকম হাইপ তৈরি হয়নি, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না। কিছু লোক বলতেন, মানুষের মনের মধ্যে ক্ষোভ এগুলো ছিল, কিন্তু শরীফ ওসমান হাদি যেই সময় শহীদ হয়েছেন তখন পুরো রাষ্ট্র তার পক্ষে, এবং মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষ মন খুলে তার জন্য দোয়া করতে পারছে, ক্ষোভ দেখাতে পারছে, যা ইচ্ছা তা করতে পারছে। এটা শরীফ ওসমান হাদির জন্য অনন্য পাওনা। জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন দেখেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন, সালাম দিয়েছেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিতরক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগে রক্তবাজ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। এমন সৌভাগ্যবান ব্যক্তি শরীফ ওসমান হাদি, যার মৃত্যুর খবর স্বয়ং সরকার প্রধান ঘোষণা করেন, যার মৃত্যুর খবর হসপিটাল থেকে জানান ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই দেখভাল করেছেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন। তিনি সৎ লোক ছিলেন বলে আমি তো দেখেছি, আমার তো বন্ধু, একজন পিওর সৎ লোক ছিল, কোনো ধান্দাবাজি, অসৎ চরিত্র, কোনো উপাদান তার মধ্যে ছিল না। ইয়াং বয়সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে মজা করেও আমরা অনেক কিছু করি, কিন্তু না, শরীফ ওসমান হাদি সবসময় একজন দিনদার ব্যক্তি ছিলেন। আমরা আল্লাহর ওলি, বুজুর্গানে দিন অনেক কিছু বলি, আসলে যদি আল্লাহর ওলি দেখতে চান শরীফ ওসমান হাদিকে দেখেন। আপনি যদি বুজুর্গানে দিন দেখতে চান শরীফ ওসমান হাদিকে দেখেন। আপনি যদি দরবেশ দেখতে চান ওসমান হাদিকে দেখেন। আমি তো দেখেছি সেই 2010 সাল থেকে নামাজ পড়তেন, সবসময় নামাজের প্রতি যত্নশীল ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে মাননীয় প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান পারাকৃষ্ণন আমাকে টেলিফোনে হৃদয় বিতরক সংবাদ জানিয়েছেন, ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ ছিল আবেগ ঘন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ওসমান হাদি ভাই যে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিল তার কথার মধ্যেই কিন্তু ফুটে উঠেছিল। এদেশে দেশপ্রেমিক কেন জন্ম নেয় না জানেন? কারণ তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে শেষ করে দেওয়া হয়। এজন্য এদেশে দেশপ্রেমিক জন্ম নেয় না। যেমনি ভাবে শেষ করে দিয়েছে আমাদের হাদি ভাইকে। হাদি ভাইয়ের হত্যার বিচার যদি এদেশের প্রশাসন না করতে পারে, তাহলে এদেশে যে বিচার আছে এই বিশ্বাসটাই মানুষের মন থেকে উঠে যাবে। আমরা সকলেই কঠিন থেকে কঠিন প্রতিবাদ করব। যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। আমরা এর কঠিন থেকে কঠিন বিচার চাই। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।